নমস্কার বন্ধুরা, বেনারস ট্যুরের তৃতীয় দিনে আপনাদের স্বাগত জানাই। তৃতীয় দিনটা আমরা রেখেছিলাম শুধুমাত্র লোকাল সাইট সিইংয়ের জন্য। সারা দিন ধরে আমরা খেলাম লোকাল খাবার দাবার, তার মধ্যে দই, লস্যি, মালাইও, এগুলো হলো অন্যতম সেরা খাবার। সারা দিন ধরে স্থলে তো অনেক ঘুরলাম, এবার জলে ঘোরার পালা। ক্রুজে করে সন্ধেবেলায় দেখে নিলাম বেনারসের 84টা ঘাট এবং ঘাটে অনুষ্ঠিত আরতি। ক্রুজটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং উপরের ডেকটা খুবই সুন্দর। ওখান থেকে সন্ধ্যারতি দেখতে দারুণ লেগেছে আমাদের। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই ক্রুজে করে সন্ধ্যারতি দেখতে। এই ক্রুজের টিকিট আমরা আগে থেকেই কেটে রেখেছিলাম। কী করে কাটবেন সে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওর শেষে দিয়ে দিয়েছি। এটা গদুলিয়া চক মোড়। সকালবেলায় এক কাপ চা খেয়েই আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিইংয়ের জন্য। গদুলিয়া চক মোড়ের থেকে আরেকটু সামনে দিকে এগিয়ে গেলেই ঠিক কাশীনাথ চাঁদ ভাণ্ডারের উল্টো দিক থেকে টোটো পাওয়া যায়। আমরা সেখান থেকে একজন টোটো দাদাকে বলে রেখেছিলাম, সেখান থেকে উঠে পড়লাম টোটোতে। প্রথম গন্তব্য ছিল সারনাথের কম্বোডিয়ান টেম্পল। রাস্তায় যাওয়ার পথে দুধারে চোখে পড়বে দেওয়ালে আঁকা গৌতম বুদ্ধের জীবন কাহিনী। পৌঁছে গেলাম কম্বোডিয়ান টেম্পল। 2013 সালে নির্মিত হয় এই টেম্পলটি। খুবই সুন্দর, পরিষ্কার, ঝাঁ চকচকে। ঘুরতে আপনার 3 থেকে 4 মিনিট সময় লাগবে। কম্বোডিয়ান টেম্পল থেকে বেরিয়ে আমরা চলে এলাম সিদ্ধার্থ ভোজনালয়ে। এখানে কিছু জল খাবার খেয়ে নিয়ে চলে গেলাম সারনাথের মূল আকর্ষণ বৌদ্ধস্তূপ দেখতে। তবে গাড়ি করে আসলে আপনারা এই বারাণসী হস্তকলা কেন্দ্রর ঠিক পাশেই অবস্থিত এই বিশাল ফাঁকা জায়গাটায় গাড়ি পার্কিং করতে পারেন। এটা টেম্পলের ঠিক ডান দিকে। এরপর হাঁটা দিলাম সারনাথের বুদ্ধিস্ট মোনাস্ট্রির দিকে। গাড়ি পার্কিং এরিয়া থেকে হেঁটে যেতে সময় লাগবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। বুদ্ধিস্ট এই টেম্পল বা মোনাস্ট্রি দেখতে কোনো টিকিট বা চার্জেস কিছু লাগে না। सर जो टेम्पल देख रहा है सर, ये सारनाथ का मेन टेम्पल है। इस टेम्पल का नाम है मूल गंधकुटी विहार। एक श्रीलंका के एक भिक्षुक थे जो 1921 में इस टेम्पल को बनाए थे। अंदर गौतम बुद्ध का आपको लाइव আমরা গেটে ঢোকার পথে এই গাইড ভাইটার সাথে কথা বলে নিয়েছিলাম। ওনার নাম্বার আমি এই ভিডিও শেষে দিয়ে দিয়েছি, আপনারা যদি মনে হয় তা যোগাযোগ করে নিতে পারেন। মন্দিরে ঢোকার আগে ডান দিকে জুতো খুলে রাখার জন্য র্যাক করা আছে, সেখানে জুতো রেখে যেতে হয়। কোনো টাকা পয়সা লাগে না জুতো রাখার জন্য।
মন্দিরের ভিতরে সমগ্র দেয়ালগুলোতে গৌতম বুদ্ধের জীবন কাহিনী উল্লেখ করা আছে এই পেন্টিংসগুলোর মাধ্যমে। মন্দিরের ঠিক গায়ে বাঁ দিকে রয়েছে স্যাক্রেড বোধি ট্রি সেন্টার। আমরা এবার সেখানে যাচ্ছি। গৌতম বুদ্ধ যে গাছের তলায় বসে বোধিসত্ত্ব লাভ করেছিলেন, এই গাছটা তার অংশ মাত্র। এটি একটি অসত্যি গাছ। তার ডাল কেটে এখানে প্রতিস্থাপন করা হয়। এখানে বসেই গৌতম বুদ্ধ প্রথম তার 5 জন শিষ্যকে দীক্ষা দেন। তার একটা মডেল করে এখানে দেখানো আছে। এটাই হলো সারনাথের প্রধান বৌদ্ধ স্তূপ। অশ্বত্থ গাছের ঠিক উল্টো দিকে এটা অবস্থিত। বৌদ্ধ স্তূপের ওখানে যাওয়ার রাস্তাটা আলাদা। তার আগে দেখে নিন বারাণসী হস্তকলা কেন্দ্র। এখানে বেনারসি শাড়ি তৈরি করা হয়। আপনার সামনেই আপনি দেখবেন যে বেনারসি শাড়ি দেখুন এইভাবে ঠিক তৈরি হচ্ছে, এবং ঠিক তার পাশের দোকানেই বেনারসি শাড়ি বিক্রিও করা হয়। তার এখানে সব থেকে কম দামে পাবেন। এরপর এখান থেকে যখন সাপ্লাই অন্য জায়গায় দেওয়া হয়, তখন সেখানে ভ্যাট, জিএসটি এই সমস্ত কিছু অ্যাড করে তারপর দোকানে বিক্রি করা হয়। এখানের দাম সব থেকে কম। सब पूरा हाथों का बना हुआ साड़ी यहाँ पर मिलता है। यहाँ पर टैक्स जिएसटी नहीं होता है, यहाँ पर लेबर चार्ज। আমরা বেনারসি শাড়ি পরতে অনেকেই তো হয়তো দেখে থাকি, কিন্তু বেনারসি শাড়ি এর আগে বানানো কখনো দেখিনি। এখানে এই বয়স্ক ভদ্রলোক বহু বছর ধরেই বেনারসি শাড়ি নিজে হাতে তৈরি করছেন। এই দেখুন, আপনারা এখানে এসে দেখবেন, খুব ভালো লাগবে। আর ঠিক তার পাশেই এই দোকানে বেনারসি শাড়ি বিক্রিও করা হয়। শাড়ির কেনাকাটা শেষ হয়ে গেলে ঠিক 10 মিনিটের দূরত্বে অবস্থিত আর্কিওলজিক্যাল সাইট দেখে নিতে পারেন। এখানে ঢুকতে গেলে গেটের বাইরে কিউআর কোড দেওয়া থাকে, সেখানে অনলাইনে টিকিট কেটে নিতে পারেন। জনা প্রতি 20 টাকা করে টিকিট, বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আমাদের দেশের জাতীয় প্রতীক তথা ন্যাশনাল এমব্লেম সম্রাট অশোক নির্মিত এখানেই অবস্থিত। এছাড়া গৌতম বুদ্ধ তার জীবনে উপদেশ দেওয়া এখান থেকেই শুরু করেন। সারনাথের স্তূপ দেখা হয়ে গেলে ঠিক তার উল্টো দিকে অবস্থিত গৌতম বুদ্ধের বিশাল লম্বা স্ট্যাচু দেখার জন্য ঠিক উল্টো দিকেই চলে আসুন। পায়ে হেঁটেই আসতে পারবেন, 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এখানে ঢোকার জন্যও কোনো প্রবেশ মূল্য নেই।
সারনাথের সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখা হয়ে যাওয়ার পর আমরা গঙ্গা পেরিয়ে প্রায় 8-10 কিলোমিটার দূরত্বে অবস্থিত চলে এলাম রামনগর ফোর্টে। এই রামনগর ফোর্ট প্রথম তৈরি করেছিলেন কাশী মহারাজ শ্রী বলবন্ত সিং 1750 সালে। ফোর্টের এই গেট দিয়ে ঢোকার পর বাঁ দিকেই টিকিট কাউন্টার আছে। বড়দের জন্য 80 টাকা করে টিকিট এবং বাচ্চাদের জন্য 20 টাকা করে টিকিট। প্রথমে গেটের বাইরে কোনো টিকিট লাগে না, গেট দিয়ে ভিতরে ঢোকার পর বাঁ হাতে টিকিট কাউন্টার। ফোর্টের এই অংশটাতে মাঠে বসার জন্য বা কিছুক্ষণ বসে সময় কাটানোর জন্য কোনো টিকিট বা পয়সা লাগে না। একমাত্র ফোর্টের ভিতরে যদি ঢুকতে চান মিউজিয়ামগুলো দেখার জন্য তবেই টিকিট কাটতে হবে। ফোর্টের ভিতরে মিউজিয়াম দেখার জন্য টিকিট কাউন্টারের পাশের এই দরজা দিয়ে ভিতরে ঢুকতে হয়। ভিতরে ফটোগ্রাফি বারণ, তাই ভিতরের অংশটা দেখাতে পারলাম না। দুটো বড় বড় কামান রাখা আছে এখানে। মিউজিয়াম দেখার জন্য যদি টিকিট কাটেন তাহলে মিউজিয়ামের ভিতর দিয়েই আপনি হেঁটে হেঁটে সমস্ত কিছু দেখতে দেখতে এই ফোর্টের ভিতরেই বা ফোর্টের শেষকালে গঙ্গার ধারে এসে ঘাটে পৌঁছাবেন। এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগলো। একটা ব্রিজও আছে, অন্য যে ব্রিজটা দিয়ে আপনারা এসেছেন সেই ব্রিজটা নয়, এটা অন্য একটা ব্রিজ। আর কিছু নৌকা দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগবে। কিন্তু যদি মিউজিয়ামের ভিতরে ঢুকে টিকিট না কাটেন তাহলে এই জায়গাটা এসে পৌঁছাতে পারবেন না। এটা রামনগর ফোর্টের পিছন দিক। রামনগর ফোর্ট থেকে বেরিয়ে এই বাঁ দিকে ঠিক এই গেটটা পেরিয়ে দেখুন নীল যে জায়গাটা দোকানগুলো রয়েছে সেখানটা চলে আসুন। এসে শিবপ্রসাদ লস্যি ভাণ্ডারের লস্যি অবশ্যই খেয়ে দেখুন। আমরাও চলুন লস্যিটা খেয়ে দেখি কেমন লাগছে, তারপর আপনাদের জানাচ্ছি। भैया 2 लस्सी देना, 50 वाला। প্রচুর লস্যি একসাথে অর্ডার দিচ্ছেন অনেকে। লস্যির ভাঁড়ও কাকা নিয়ে চলে এসেছেন। এই এক একটা ভাঁড় লস্যি 50 টাকা করে নেন। অসাধারণ টেস্ট, পেট মন দুই ভরে গেল। এরপর আমরা রামনগর থেকে টোটো করে আবার চলে এলাম বারাণসীর গঙ্গার এপারে রবিদাস ঘাটে, যেখানে আমাদের ক্রুজ আগে থেকেই বুক করা ছিল। কিছুক্ষণ পরেই ছাড়বে, আমরা একটু আগে এসে পৌঁছেছিলাম। এখানে এরকম 3টে ক্রুজ আছে, এটা 1, এটা 2, আরেকটা ক্রুজ হচ্ছে যেটাতে আমরা গেছিলাম সেটা হচ্ছে অলকনন্দা ক্রুজ। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অলকনন্দা ক্রুজ। 3টে ক্রুজের মধ্যে প্রথম ক্রুজটার নাম হচ্ছে MV স্বামী বিবেকানন্দ, দ্বিতীয়টার নাম হচ্ছে MV শ্যাম মানেকশ, আর তৃতীয়টা আপনাদের দেখালাম অলকনন্দা ক্রুজ। এই ক্রুজগুলো বিকেলবেলায় 5:30টার সময় ছাড়ে। আমরা একটু আগেই এসে পৌঁছে গেছিলাম, তাই এই ঘাটের সিঁড়িগুলোতে বসে অপেক্ষা করছিলাম। ঘাটটার নাম হচ্ছে রবিদাস ঘাট। এখান থেকেই সমস্ত ক্রুজগুলো ছাড়ে। এই ঘাটে শ্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য মিনিস্টার্সরাও এসেছিলেন। ক্রুজে চাপার জন্য ক্রুজের টিকিট অনেক আগে থেকেই কেটে রাখতে হয়। কোন ওয়েবসাইট থেকে কাটবেন, কীরকম ভাড়া, সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিচ্ছি। আপনারা কাইন্ডলি একটু চেক করে নিন। আপনি যদি এই ভিডিও দেখেন তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার অনুরোধ বা আপনাদের কাছে এক প্রকার আবদার। 5:20 থেকে ওনারা ক্রুজে চাপতে দেন, 5:20 বেজে গেছে। এবার আমরা ক্রুজে উঠে পড়ছি। আপনারাও চলুন ক্রুজটা দেখিয়ে দিই কেমন দেখতে। এটা হচ্ছে অলকনন্দা ক্রুজ, ছাড়ে রবিদাস ঘাট থেকে। ক্রুজের ভিতরটা ঠিক এরকম, সিটস আছে, সিটের ধারে নাম্বারও দেওয়া আছে। আপনার টিকিটে যেরকম নাম্বার থাকবে সেই রকম সিটে বসে পড়বেন।
কিছুক্ষণ বসে থাকতে হবে, তারপরে আপনাকে ডেকে উপরে ওনারাই চলে যেতে বলবেন। তারপর ডেকের উপরে আমরা যাব, আপনাকে উপর থেকে দেখাবো কেমন লাগছে ঘাটগুলো। আমরা সবাই নিজে নিজের সিটে বসে পড়েছি নাম্বার অনুযায়ী, আর প্রত্যেকটা সিটে প্রত্যেকজনকে এক একটি করে ড্রিঙ্কিং ওয়াটার দেয়া হয়। এই দেখুন আমাদেরকেও দিয়েছেন সবাইকে একটি করে জলের বোতল। এটা হচ্ছে বেইলি 500 ml মিনারেল ওয়াটার বটল। ওনারা যখন স্ন্যাক্স ডেলিভার করবেন তখন এই ট্রেগুলো আপনাকে এইভাবে তুলে নিতে হবে, খাওয়া হয়ে গেলে আবার এইভাবেই নামিয়ে দেবেন। এক একটা সিট 3টে সিটে ভাগ করা আছে। ফ্লোরগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা সিটের সামনে এরকম ট্রে দেওয়া আছে আর সিটের ধারে নাম্বার দেওয়া আছে। সেই অনুযায়ী আপনারা কিছুক্ষণ বসবেন, তারপরে আমরা ডেকে চলে যাব। স্ন্যাক্স চলে এসছে, আমি আমার ট্রেটা তুলে নিচ্ছি, খুবই ইজি। সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল 1 কাপ কফি, একটা সুগারের পাউচ, আর আমার যেটুকু মনে হয় এটা একটা কুকিজ বা বিস্কুট হবে। দেখে নিই খুলে কি আছে এর ভিতরে। সঙ্গে আবার ওয়েট টিস্যুও আছে, খেয়ে নিয়ে হাত মুছে ফেলার জন্য। যদি কারো প্রয়োজন পড়ে তাহলে এই ক্রুজেতে টয়লেট, বেসিন সবই আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। স্ন্যাক্স খাওয়া হয়ে গেলে একটাই রিকোয়েস্ট যে এই পেপারসগুলো আপনারা কোথাও ফেলবেন না, ক্রুজের ফ্লোরটা নোংরা করবেন না। আপনারা এই ট্রের উপরেই সমস্ত পেপারসগুলো রাখবেন, ওনারা এসে আবার প্লেগুলো কালেক্ট করে নিয়ে যাবেন। ছোটদের জন্য চা কফির বদলে ওনারা মাজা দিয়েছিলেন। এই সারাদিন ঘুরে বেড়াবার পর এই স্ন্যাক্স বা কফিটার খুব প্রয়োজন ছিল সেই সময়ের জন্য, খুবই এনজয় করেছি আমরা। স্ন্যাক্স খাওয়া হয়ে গেলে ওনারা টিভিতে একটা প্রোগ্রাম দেখান, চলুন দেখে নিই পুরো প্রোগ্রামটা। আমি যতটা পেরেছি রেকর্ড করার চেষ্টা করেছি, চলুন দেখে নেওয়া যাক প্রোগ্রামটা। विश्वेश्वरम प्रणपालन भव्य भारम गौरीश्वरम वरदास्तुधरम नमः। भगवान शिव और देवी पार्वती की सर्वाधिक प्रिय नगरी काशी की गाथा आदिकाल से अनंत काल तक मानव सभ्यता एवं संस्कृति के निरंतर विकास का साक्षी प्रस्तुत करती रही है। जिन शिव की कृपा दृष्टि तीनों लोगों के समस्त सुखों से ऊपर है, उनकी प्रिय स्थली मां गंगा के पश्चिमी तट पर बसा विश्व का प्राचीनतम नगर है। जो सुबह के सूर्य की लालिमा से स्वर्णिम छवि बिखेरता और संध्या की विश्व प्रसिद्ध गंगा आरती की झंकार से अलंकृत होता है। काशी नगरी का महात्म्य अनुपम व अलौकिक है। किंवदंतियों के अनुसार जब भगवान शिव काशी से प्रस्थान कर चुके थे तो शासन व्यवस्था सुचारू रूप से चलाने के लिए भगवान ब्रह्मा ने रिपुंजय यानी दिवोदास को, जो एक महान तपस्वी थे, काशी का राज्यभार सौंपा। रिपुंजय ने स्वीकृति में एक शर्त रखी कि उनके द्वारा सुव्यवस्था स्थापित रहेगी, किंतु शिव वहां निवास नहीं कर सकेंगे। ब्रह्मा के वरदान स्वरूप शिव का वहां पदार्पण नहीं होना था, किंतु काशी शिव का शरद ऋतु का परम प्रिय निवास स्थल था। शिव ने 64 योगिनियों को दिवोदास को भ्रमित कर सुशासन में त्रुटि उत्पन्न करने के लिए भेजा, जिसके फलस्वरूप ब्रह्मा का वरदान समाप्त हो जाता और शिव वहां निवास कर सकते। किंतु वहां की अनुपम व्यवस्था से प्रभावित योगिनियों ने वहीं अपना डेरा जमाकर शिव के आदेश को नजरअंदाज कर दिया।
शिव ने सूर्यदेव को यह कार्य करने भेजा, किंतु सूर्यदेव भी दिवोदास के सुशासन से प्रभावित होकर गंगा स्नान करके पश्चिम में अस्त हो गए। इसके पश्चात शिव ने अपने गणों को भेजा। कल वहां द्वारपाल बन शिव के आने का इंतजार करने लगे, किंतु शासन में त्रुटि उत्पन्न नहीं कर सके। अंततः विष्णु भगवान स्वयं काशी आए और उन्होंने दिवोदास को मुक्ति देकर शिवधाम में निवास करने का वरदान दिया और शिव के लिए काशी का द्वार खोलने में सफल रहे। ऐसी मान्यता है कि इस प्रकरण में कई देवी देवता काशी आए और काशी को अपना निवास स्थान बना लिया। इसलिए काशी में हम समस्त तीर्थों जैसे अयोध्या, मथुरा, बद्रीनाथ जैसी जगहों की झलक भी देख पाते हैं। सनातन संस्कृति के तीर्थों में श्रेष्ठ 12 ज्योतिर्लिंगों में प्रमुख श्री काशी विश्वनाथ मंदिर विध्वंस एवं पुनः निर्माण की कई ऐतिहासिक घटनाओं से गुजरा है। कई मुगल आक्रांताओं द्वारा इसे अनेक बार ध्वस्त किया गया। 1194 में कुतुबुद्दीन ऐबक ने काशी पर आक्रमण किया और मंदिर को ध्वस्त कर दिया, जिसे हिंदू व्यापारियों ने मिलकर 1296 में पुनः बनवाया। 15वीं शताब्दी में एक बार फिर ध्वस्त होने के पश्चात 16वीं शताब्दी में इसका पुनः निर्माण हुआ। इसके बाद 1669 में औरंगजेब ने काशी आक्रमण के दौरान मंदिर को तोड़कर उसके स्थान पर एक मस्जिद का निर्माण कराया। सन 1780 में मराठा महारानी अहिल्याबाई होलकर जी ने इसी मस्जिद के पास श्री काशी विश्वनाथ मंदिर का नव निर्माण कराया, जो अभी वर्तमान में अवस्थित है। कई संतों ने आध्यात्म, धर्म और संस्कृति की पूंजी से काशी की इस पावन धरा को समृद्ध किया है। ऋषि अगस्त्य, जिन्होंने एक अजमणी में समुद्र पी लिया था, उनका जन्म काशी में ही हुआ था। राम के स्नेही और उनके दर्शन पाने वाले रामचरितमानस के रचयिता महान कवि संत गोस्वामी तुलसीदास जी का निवास स्थान आज भी यहाँ मौजूद है। चिकित्सा विज्ञान के जनक धन्वंतरि जी का जन्म काशी में हुआ था। मानवतावादी समाज के अद्वितीय प्रचारक संत कबीर, अष्टाध्यायी की रचयिता महर्षि पाणिनि, योग के जनक महर्षि पतंजलि, संत शिरोमणि गुरु रविदास जी तथा अन्य कई महापुरुष इसी जगह से जुड़े थे। झांसी की रानी लक्ष्मीबाई हो या शांति के संदेशवाहक भगवान बुद्ध या पार्श्वनाथ जी हो, सुप्रसिद्ध लेखक मुंशी प्रेमचंद हो या महामना पंडित मदन मोहन मालवीय जी जैसे महान देशभक्त, काशी से जुड़ी अनेकों विभूतियों में से हैं, जिन्होंने विश्व पटल पर अपनी अमिट छवि छोड़ी है। सिर्फ इतना ही नहीं, सभ्यता के आरंभ से ही काशी अपने वाणिज्य व्यापार के लिए प्रसिद्ध रहा है। विशेष रूप से काशी हस्तशिल्प का एक प्रमुख केंद्र रहा है और यहाँ की बनारसी साड़ी, मीनाकारी, लकड़ी की बेहतरीन नक्काशी और यहाँ के कालीन विश्व विख्यात है। परंपरा की धरोहर का संवहन करता काशी आधुनिक विशेषताओं को अपनाता समय की दिशा में अग्रसर है, जो इसके निरंतर अस्तित्व को बनाए हुए है। कहीं छोटी छोटी गलियां तो कहीं काशी हिंदू विश्वविद्यालय जैसी विश्व प्रसिद्ध शिक्षा मंदिर। विविधताओं के कई रंगों को इंद्रधनुष जैसे संजोए हुए है। सुबह की लालिमा से प्रकाशित, शाम की गंगा आरती से उज्ज्वलित, छोटे नुक्कड़ के व्यंजनों की खुशबू से भरा या पान की पिचकारियों से रंगा काशी देश विदेश के पर्यटकों का आकर्षण केंद्र बना हुआ है। विकास और आध्यात्म का केंद्र काशी निश्चय ही आदि से अनंत की यात्रा है। ওখানে ও এখানে নিতে পারছে না কালারটা। হ্যাঁ একটু বাচ্চাটা আলো পোস্ট করে দাও। হ্যাঁ
अलकनंदा क्रूज लाइन काशी में आपका हार्दिक स्वागत करती है। চিকেন ভাবছিলাম যদি কালকে পুজোটা দিয়ে टेबल डाल दीजिए सर, आप भी टेबल डाल देना।
প্রোগ্রাম শেষে আমরা উপরের ডেকটার জন্য সিঁড়ি দিয়ে উপর দিকে উঠছি। আমরা এবার উপরের ডেকে এসে পৌঁছালাম। চলুন দেখিয়ে দিই আপনাদের উপরের ডেকটা ঠিক কেমন দেখতে। ঠিক নির্দিষ্ট সিটেই বসতে হবে এখানে এমন কোনো ব্যাপার নেই। নিচে কিছুক্ষণ নিজের সিটে বসে নেওয়ার পর আপনারা যেখানে খুশি ঘুরে বেড়াতে পারেন। বড় আয়না আছে, দুটো বেসিন আছে, পাশের দরজাটা টয়লেটের। একটি টয়লেট উপরে রয়েছে। যে গানের আওয়াজগুলো আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে গঙ্গার ঘাটে আরতির গানের আওয়াজ। এটা ক্রুজের মেম্বারদের কিচেন। আর এই হচ্ছে উপরের ডেক। প্লাস্টিক্সের চেয়ার আছে আর কতগুলো টেবিল রাখা আছে, যে কোনো একটা নিয়ে আপনি বসতে পারেন। অনেক জায়গায় চার্জিংয়ের পয়েন্টসও আছে। যে কোনো টেবিলে, যে কোনো চেয়ারে, যে কোনো জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে আপনি বসতে পারেন। কেউ কিছু বলেননি আমাদের। আমরাও ঠিক এইভাবেই চেয়ার টেনে নিয়ে অন্যদিকে এসে বসেছিলাম। ক্রুজে চেপে বেনারসের গঙ্গা বক্ষে এইভাবে ঘুরে বেড়ানোর মজাটাই সম্পূর্ণ আলাদা। সামনে অজস্র বড় বড় ক্রুজ এবং ছোট নৌকা বোটস ঘুরে বেড়াচ্ছে আর গঙ্গার ঘাটে আরতি হচ্ছে। আমরা মানে এই তিনজন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি আর আপনাদের জন্য ভিডিও করে দেখাচ্ছি। প্লিজ একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।
এই ক্রুজে চেপে আমরা বারাণসীর প্রায় 84টা ঘাটই দেখেছি। সব ঘাটে সন্ধ্যারতি হয় না, বিশেষ কয়েকটি ঘাটে সন্ধ্যারতি খুব ভালো হয়। এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট, যেটা আমি সকালবেলায় দেখেছি। এটা সেখানকার সন্ধ্যারতি, সব থেকে বড় সন্ধ্যারতি এখানেই হয়। প্রচুর নৌকা, বোটস, ক্রুজ এখানে জড়ো হয়েছে সন্ধ্যারতি দেখানোর জন্য। আমাদের ক্রুজটাও এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল। ক্রুজে করে প্রায় 1 ঘন্টা সময় ধরে ওনারা ঘোরান। দেখুন ডেকের উপরে অনেকেই চেয়ার নিয়ে সাইডে চলে এসেছেন, অনেকে আবার নিচেও হয়তো চলে গেছেন। যে যেখানে পেরেছেন সেখানে তার পছন্দ মতো বসেছেন। এখানে চার্জিং পয়েন্টস আছে। আমারও মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো, কিছুক্ষণের জন্য চার্জ দিয়ে নিলাম।
এটা বেনারসের বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দিরের গেট নাম্বার 1, যেটা কিছুদিন আগেই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে গেছেন এখান থেকে। এর ঠিক পাশেই মণিকর্ণিকা ঘাট। এখানে আগুনের শিখা সবসময়তেই প্রজ্বলিত থাকে, কোনো সময় বন্ধ হয় না। মসজিদ এখানেই আছে, এই ঘাটেতেই। मान्यतानुसार यहाँ पर 5 नदियों का संगम है और यह नदियाँ हैं गंगा की नदियाँ हैं जिसका 5টা নদী এখানে এসে মিশেছে। वहीं पर स्थित এই হচ্ছে বেনারসের বিখ্যাত ব্রিজ, যে ব্রিজের উপর দিয়ে বেনারসে ঢোকার সময় আমরা এসেছি। উপরের সেকশনটা দিয়ে দেখুন গাড়ি চলছে, ওটা হচ্ছে রাস্তা, আর ঠিক তার নিচের সেকশনটা দিয়ে ট্রেন চলে। একটাই ব্রিজ, কিন্তু ট্রেনও চলে, আবার গাড়ি, বাস, ট্রাক এসবও চলে। সব ঘাট কটা দেখানোর পর ক্রুজ আবার রবিদাস ঘাটেই ফেরত চলে এলো। রাত্রি হয়ে গেছিলো বলে আমরা বাকি সেকশনটা দেখাতে পারলাম না, অন্ধকারে কিছুই আসবে না ভিডিওতে। আবার আমরা টোটো করে বারাণসীতে হোটেলে ফেরত এলাম। বেনারসে বেড়াতে এলে টোটো চালক ঋত্বিক আর সারনাথের গাইড সুজিত ভরদ্বাজের সাথে আপনারা কথা বলে নিতে পারেন, ফোন নাম্বার দেয়া রইল। ভাই आपका नाम? ऋतिक जोर से बोलिए। ऋतिक कुमार। अच्छा, ऋतिक कुमारेর সঙ্গে যোগাযোগ করে নেবে। আর ভাই आपका नाम? सुजीत भारद्वाज। ডে 3 এর ট্যুর প্ল্যানটা দেখে নিন।